বিষয়টা দাঁড়ায় এরকম, ভারত এবং পাকিস্তান দুই দেশই কন্ট্রিবিউট করে। পাকিস্তান থেকে জাহাজ ভরে সৈন্য আসতে পারে, ভারত থেকে আপনার ট্রাক বোঝাই সৈন্যরা বাংলাদেশে প্রবেশ করতে পারে, এবং এই দুই দেশের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে এক ধরনের ব্যালেন্সও তৈরি হতে পারে। সেই পদযাত্রা রিনেম করে করা হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। ফলে একেবারে বাঘের মতো তারা প্রবেশ করলেন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টাইমসে। আমরা আজ দেশের রাজনীতি নিয়ে কথা বলবো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ বিএনসিসি ওর সঙ্গে। তিনি আমাদেরকে জানাবেন দেশে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি হতে পারে, কি হলো না, এসব নিয়ে। তো প্রথম প্রশ্নটি আপনার কাছে করতে চাইছি, সেটি হচ্ছে যে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন, আপনার দৃষ্টিতে কেমন? ধন্যবাদ। দেখুন, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। বিশেষ করে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে, সেই ঘটনাটিকে ঘিরে এক ধরনের পক্ষে বিপক্ষে প্রচার প্রচারণা জমে উঠেছে। আর আপনার আমার জানা মতে অফিসিয়াল হিসেবে 5 জন মৃত্যুবরণ করেছেন এবং অসংখ্য মানুষ আপনার আহত হয়েছে। প্রশাসনিক যে ব্যর্থতাটা, সেটি পরিষ্কার বলে দেওয়া ভালো, এবং এটি আপনার ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশ আমলের বিগত ইতিহাসে কখনো ঘটেনি। সেটি হচ্ছে জেলা প্রশাসন নর্মালি গোলযোগের আশঙ্কা দেখলে আগে ভাগেই 144 ধারা জারি করে, এমনটি দেখে অভ্যস্ত, এবং সবার জন্য এটা একটা ফেস সেভিং ওয়ে বলা যায়। এক্ষেত্রে আমরা দেখলাম এটা অভাবিতপূর্ব বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশের ট্যাগিং কালচারটা ইনস্টিটিউশনাল ফর্ম নিয়ে নিয়েছে। এবং সর্বশেষ যে কাণ্ডটি আমরা দেখেছি পটিয়ায়, সেখানে পুলিশ প্রশাসন এই ট্যাগিং এর পাল্লায় পড়ে যে দৃষ্টান্তটি আমাদের সামনে হাজির করেছেন, সেটির সম্মুখীন আর কোথাও কেউ হতে চান না যারা কোনো না কোনো ফর্মে বিভিন্ন দায়িত্বে আছেন। তো ফলে এখানে আমরা যা দেখলাম, ঘটনা ঘটে যাওয়ার পর 144 ধারা জারি করা হয়। এক, দ্বিতীয়ত আপনার সশস্ত্র বাহিনীর যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে তাদেরকে সম্প্রতি আবারও 2 মাসের জন্য মাঠে মোতায়েন করা হয়েছে, এবং তারা আমাদের আইএসপিআর এর যে বার্তা, সে অনুসারে আত্মরক্ষার্থে গুলি বর্ষণ করেছেন। এখন ধরুন, এইটাও একটা অভাবিতপূর্ব ঘটনা এই জন্যে যে আপনার 3রা আগস্ট 2024-এ দরবারের মধ্য দিয়ে যে অ্যাসিওরেন্সটা সবাইকে দেওয়া হয়েছিল যে সশস্ত্র বাহিনী আর যাই হোক নিজের দেশের নাগরিকদের উপর লাইভ অ্যামুনিশন ব্যবহার করবেন না, এটি সবচেয়ে বড় গ্যারান্টর ছিল 5 আগস্টে আপনার যে সরকার পরিবর্তনটি ঘটল জনরোষের মুখে। সেই জনসমুদ্র ঢাকায় এসে গণভবন পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিল কিন্তু এই অ্যাসিওরেন্সের কারণে। সবিষয়ে সেই যে রুলস অফ এঙ্গেজমেন্ট, সেখান থেকে বেরিয়ে নতুন রুলস অফ এঙ্গেজমেন্টের আওতায় এই ঘটনাগুলো ঘটেছে। তো ফলে এটা ভিন্ন বার্তাও প্রদান করেছে। আপনার এখানে শুধুমাত্র সেনাবাহিনী নয়, কোস্ট গার্ড এবং নৌবাহিনীকেও যুক্ত করা হয়েছে, কারণ এটা নদীমাতৃক দেশ এবং আপনি গোপালগঞ্জ জানেন বাংলাদেশের প্রায় কেন্দ্রে অবস্থিত, এবং পুরোটাই রিভারাইন একটা এলাকা। এবং পরবর্তীতে আমরা দেখলাম পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের আওতায় কারফিউ জারি করা হয়েছে, পরে কারফিউ এক্সটেন্ড করা হয়েছে, এবং আপনার পুরো এলাকা প্রায় বলতে গেলে
পুরুষ শূন্য হয়ে গেছে। নারীদের আহাজারি আমরা দেখেছি, লাঞ্ছনা প্রতিবাদ তারা করেছেন, এবং নানান রকমের অ্যাক্টিভিজমের নমুনাও দেখেছি। সেই ৭১-এ পাক বাহিনীকে আপনার তার পথরোধ করবার জন্য যেমন বিশাল বিশাল গাছ কেটে আপনার গাছের গুড়ি রাস্তায় বিছিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড হিসেবে, সেই রকমের আপনার প্রস্তুতি আমরা দেখলাম। সব মিলিয়ে আপনার আরেকটি বিষয় সেটি সবাইকে অবাক করেছে, যে নবগঠিত রাজনৈতিক দল, এই তরুণ তুর্কিদের দল, সারা দেশ দাপিয়ে বেরিয়েছেন এবং পদযাত্রা করছিলেন। সেই পদযাত্রা রিনেম করা হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। ফলে একেবারে বাঘের মতো তারা প্রবেশ করলেন, কিন্তু যেতে দেখলাম আমরা মার্জার আকারে, অর্থাৎ সেই সাজোয়া জানে করে আমাদের সেনা সহায়তায় কিন্তু তাদের গোপালগঞ্জ ত্যাগ করতে হলো। এইটি রাজনৈতিকভাবে কতটা অনুকূল হলো তাদের জন্য দ্য লং টার্ম, সেটা নিয়ে অনেকে মূল্যায়ন শুরু করেছেন। আর আপনার এই ঘটনাটি দলগুলোর বা অঙ্গ সংগঠনগুলোর আপনার ওপর ঘেট্টো পড়িয়েছে আইনত, তাদের ঘুরে দাঁড়ানোর একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এখন আপনার খেয়াল করে দেখেন, এই বিপ্লব উত্তর বাংলাদেশে প্রথমবারের মতো আপনার যাদের কার্যক্রম উপর সাসপেনশন আছে সেই দল এবং সংগঠন সমূহ ২০ তারিখে আপনার হরতাল ডেকে বসেছে। হরতাল শব্দটি গুজরাটি শব্দ, বাংলার যখন থেকে চালু হয়েছে তারপর বহুল ব্যবহারে এটা এখন বাংলা শব্দে পরিণত হয়েছে। হরতালের ক্ষেত্রে আমরা কি দেখি, আপনার আগের দিনে কিন্তু হরতালের প্রিপারেটরি কাজকর্মগুলো পিকেটাররা করে ফেলে। আবার আজকে স্মরণকালের বড় সমাবেশের আয়োজন করেছে জামাতে ইসলামী রাজধানী শহর ঢাকায় সরাতি উদ্যানে, এবং আপনার ট্রেন থেকে শুরু করে অন্য ধরনের বিভিন্ন সকট সবই কিন্তু ব্যবহার করা হয়েছে। আমি এই প্রশ্নটিতে আলাদা করে আসব আজকের যে অংশটি। আপনি যে অংশগুলি বর্ণনা করলেন সেগুলি দৃশ্যমান, যেগুলি ঘটেছে, কিন্তু আপনার কাছ থেকে আমরা নেপথ্যের কথা জানতে চাই, যে এই যে হঠাৎ করে আমরা গত কিছুদিন যাবৎ দেখছিলাম বিএনপি অঙ্গ সংগঠন ছাত্রদল এবং জামাতে ইসলামীর অঙ্গ সংগঠন ছাত্র শিবির, তাদের মধ্যে এক ধরনের ঝগড়া বলতে শারীরিক নয়, কিন্তু বাকযুদ্ধ একে অপরের বিরুদ্ধে চরম পর্যায়ে চলে গিয়েছিল। এরই একটা পর্যায়ে এসে গোপালগঞ্জের ঘটনাটি ঘটলো। আপনার কি এরকম কিছু মনে হয় কিনা যে বিএনপি বনাম জামাতে ইসলামীর যে দ্বন্দ্বটি তৈরি হয়েছিল সেটা থেকে পরিকল্পিতভাবে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেওয়া, অথবা সেটিকে অন্যদিকে ডাইভার্ট করার কোনো পরিকল্পনার অংশ এই গোপালগঞ্জের ঘটনা কিনা? যেটি বলছিলেন যে হঠাৎ করেই এনসিপি তাদের কর্মসূচির নাম পাল্টে ফেললো ইত্যাদি। আমি পেছনের কথাটি, নেপথ্যের কথাটি জানতে চাইছি আপনার কাছ থেকে। দেখুন, অনেকগুলো বিষয় আছে এখানে। একটি হচ্ছে এই যে সমাধিসৌধ গুড়িয়ে দেবার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, কিন্তু একজন সাবেক শিবির নেতার পক্ষ থেকে, তাও আবার খোদ রাজধানী শহরে আমাদের মহান যেই জাতীয় সংসদ ভবন তার উত্তরে চন্দ্রিমা উদ্যানে কোট আনকোট স্বৈর শাসক জিয়ার কবর বুলডোজ করাটা ফরজ আনকোট, এইভাবেই কিন্তু সেই প্রত্যয়টি হাজির করা হয়েছে। তো সবার নজর ছিল ঢাকার দিকে, কিন্তু সেটি আবার ডাইভার্টেড হয়ে চলে গেছে গোপালগঞ্জে। এখন এর আগে দুবার হামলে পড়া হয়েছে আপনার ৩২ নম্বরে যে জাদুঘরটি ছিল আপনার বঙ্গবন্ধুর সাবেক বাসভবনে, সেইটি রীতিমতো প্রথমত অগ্নিদগ্ধ করা হয়েছে, আর্টিফ্যাক্ট গুলো নষ্ট হয়েছে। দ্বিতীয়ত আপনার একেবারে ২ দিন ধরে বুলডোজ করে পুরো যে আকার প্রকার যা ছিল
সবই ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তো এটা যে রিয়েল, ইটস নট এ থ্রেট, এটা বাস্তবে ঘটতে পারে, অবাক বিস্ময়ে সমগ্র বিশ্ববাসী তা দেখেছে। সে কারণেই সমাধিসৌধ যদি টার্গেটেড হয় তাহলে পরবর্তীতে ধূলিসাৎ হতে পারে, সেটা কেউ আর অবিশ্বাস করছেন না। এখন সবার নজর এইদিকে। ইত্যবসরে আমরা দেখলাম নন ডিসক্লোজার ক্লজ সমৃদ্ধ মার্কিনদের সঙ্গে যে চুক্তি, আমি সেই প্রসঙ্গটি একদমই আলাদা করে আরো স্পেসিফিক জানতে চাইবো, তবে এই অংশটি শেষ করে নেই। সেটি হচ্ছে যে বিএনপির কোন নেতা গতকাল বা গত কয়েকদিন যাবতই অভিযোগ করে আসছেন যে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে নির্বাচনটি পিছিয়ে দেওয়ার ইচ্ছা থেকে বা চেষ্টা থেকে। আসলে নির্বাচন নিয়ে নেপথ্যে কোথাও কোথাও বা কোনো স্থানে নতুন কোনো সমীকরণ হচ্ছে কিনা, আপনার এ নিয়ে কিছু জানা আছে কিনা? দেখুন, আমি যেহেতু আপনি বলেছেন নেপথ্যের বিষয়গুলো নিয়ে ফোরফ্রন্টে আলোচনা করা যায় কিনা, তার সূত্র ধরে আমি একটি প্রসঙ্গ বললাম, নন ডিসক্লোজার ক্লজ সমৃদ্ধ চুক্তি। দ্বিতীয় যে বিষয়টি, গতকাল আপনার আনুষ্ঠানিকভাবে আমরা 17তম আপনার হোস্ট কান্ট্রিতে রূপান্তরিত হলাম। জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস বা দপ্তর স্থাপনের নিরিখে চুক্তি স্বাক্ষরিত হল। এবং এখানে আরো বিষয়, সেটি হচ্ছে যারা এখানে কাজ করবেন দেশি বিদেশি প্রত্যেককে কিন্তু ইমিউনিটি প্রদান করতে হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, কোনো জবাবদিহিতার আওতায় আনা যাবে না, তারা সবকিছুর ঊর্ধ্বে, এবং সেটি আমাদের স্বীকার করে নিতে হলো। এখন 3 বছরের জন্য এই চুক্তির অধীনে আমরা যেটি অনুমান করছি সেটি হচ্ছে, এর আগে যে 16টি দেশ স্বাগতিক দেশ হিসেবে ভূমিকা পালন করেছে তারা কম বেশি কনফ্লিক্ট জোনে নিপতিত হয়েছে বা রূপান্তরিত হয়েছে। আমরাও এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে, অফিস সংস্থাপনের মধ্য দিয়ে একই কাতারে চলে গেলাম কিনা, এই প্রশ্নটি অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। এবং যদি আমরা কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হই তাহলে সারা দেশ কিন্তু গোপালগঞ্জময় হয়ে যাবে, এবং সেটা ভালো রকমের একটি পটভূমি হিসেবে কিন্তু যৌক্তিকতা প্রদানের নিরিখে কাজ করেছে। অর্থাৎ গোপালগঞ্জের মতো পরিস্থিতি প্রিভেইল করতে পারে এবং সর্বত্র ছড়িয়ে যেতে পারে। সেই কারণে এই ধরনের অফিস ঢাকায় সংস্থাপনের যৌক্তিকতা আছে। এই বিষয়টাই আপনার জাস্টিফিকেশন হিসেবে কাজ করবে। আর কনফ্লিক্ট মানে হচ্ছে যুদ্ধ আর অস্থিরতা। এবং খেয়াল করে দেখেন, কয়েক সপ্তাহ আগে জামাতের পক্ষ থেকে আওয়াজ তোলা হয়েছে যে সামনের যে নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন, তা জাতিসংঘের অধীনে হলে ভালো হয়। এখন জাতিসংঘ তার যে ম্যান্ডেট, একমাত্র যেটা যেখানটা কনফ্লিক্ট জোন, সেখানেই তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করতে পারেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্দো চায়নায় অবস্থিত ক্যাম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করা হয়েছিল। আমাদের একেবারে দক্ষিণের দেশ, এশিয়া মহাদেশের ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্টে, যেটা পূর্ব তিমুর নামে পরিচিত ছিল, এই অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করা হয়েছে। তো ফলে এই দুটি দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে। সেই কারণে আপনার এই যে জাতিসংঘের অধীনে যদি নির্বাচন আয়োজন করতে হয় তাহলে আপনার আবার জাস্টিফিকেশন দরকার পড়বে। আমাদের এখানে বেসামরিক এবং সামরিক যেই বাহিনীগুলো আছে তারা দেশের বাইরে ভালো সুনাম করিয়েছেন এই জাতিসংঘের এই নীল টুপি মাথায় দিয়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে। এখন দেশের অভ্যন্তরে যদি ধরুন একটা বড় সেগমেন্ট অফ দ্য পপুলেশন এর আস্থা না থাকে তাদের উপরে, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? আর এক জাস্টিফিকেশন তৈরি করে দেবে আপনার জাতিসংঘ বাহিনীর এখানে কার্যক্রম পরিচালনা করবার। আর অগাস্ট মাসে যেটি শোনা যাচ্ছে যে মার্কিনরা সবচেয়ে বড় কন্ট্রিবিউটর জাতিসংঘে আপনার চাঁদা দেওয়ার ক্ষেত্রে।
ট্রাম্প প্রশাসন চিন্তা করছেন প্রায় 85% এই যে অ্যালোকেশন তা বরাদ্দ কমিয়ে ফেলবে। তখন কি দাঁড়াবে? জাতিসংঘ একটা শুস্টিং বাজেটে চলতে বাধ্য হবে। সেরকম একটি পরিস্থিতিতে আপনার ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, এইসব দূরবর্তী দেশ থেকে নীল টুপি মাথায় দেয়া সোলজারদের এখানে ডিপ্লয় করাটা কস্টলি একটা অ্যাফেয়ারে রূপান্তরিত হবে। তার বদলে যেটি হতে পারে সেটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে স্থলপথে ডিপ্লয়মেন্ট ঘটতে পারে। তখন সেটা আবার কি রকমের বার্তা প্রদান করবে, আরেক অংশের জনগোষ্ঠী বিষয়টাকে কিভাবে নেবে, সেটা নিয়েও কিন্তু নানা রকমের জল্পনা কল্পনা হবে। তো এখন সব মিলিয়ে পটভূমিটা এইরকম। ধন্যবাদ। আপনার এই বক্তব্য থেকে মজার একটি জিনিস পাওয়া গেল, সেটি হচ্ছে যে জামাতে ইসলামী বলছে জাতিসংঘের অধীনে নির্বাচনটি হতে হবে, এবং জাতিসংঘের অধীনে মানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তখন আমাদের দেশে থাকতে হবে। তাহলে দুটি প্রশ্ন আসে। আমাদের দেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যখন বাইরের দেশে শান্তি রক্ষার ভূমিকা পালন করছে, নিজের দেশে যখন কনফ্লিক্ট হবে তখন অন্য দেশ থেকে এই আপত্তি আসতে পারে কিনা যে যেই দেশের সেনাবাহিনী, যেই দেশের নিজেদেরই শান্তি নেই, তারা কিভাবে আরেকটি দেশে এই শান্তি রক্ষা করবে? সেক্ষেত্রে কি শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশকে প্রত্যাহারের একটি প্রশ্ন আসতে পারে কিনা, এটি একটি দিক। আরেকটি দিক যেটি আপনি শেষ দিকে একটি ইঙ্গিত দিয়েছেন, মজার বিষয়, সেটি হচ্ছে যে প্রতিবেশী কোনো দেশ থেকে শান্তিরক্ষী বাহিনী আমাদের দেশে আসতে পারে নির্বাচনকালে। আমরা জানি যে বিভিন্ন দেশে যে শান্তিরক্ষী বাহিনী আছে এর মধ্যে বড় কন্ট্রিবিউটর হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত। এই তিনটি দেশই মোটা দাগে সবচেয়ে বেশি সশস্ত্র বাহিনী পাঠায় শান্তিরক্ষী বাহিনীতে। সেক্ষেত্রে কি ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসেবে বাংলাদেশের নির্বাচনের সময়, জাতিসংঘের অধীনে নির্বাচন মানেই তো তাদের একটা উপস্থিতি থাকার কথা শান্তিরক্ষী বাহিনীর, এবং সেই সময় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা শান্তিরক্ষী বাহিনী হিসেবে বাংলাদেশে আসার কোনো ইঙ্গিত করছেন বা সুযোগ তৈরি হবে? দেখুন, ঘটনা পরম্পরায় আমি যে কারণটা বললাম, শুস্টিং বাজেট যখন হবে জাতিসংঘে, তখন কিন্তু তাদের মিতব্যয়িতার পথ পার্শ্ব করতে হবে, এবং সেই পার্সুয়েন্সের অংশ হিসেবে দেখা যাবে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র থেকে স্থল পথে যদি সৈন্য মোতায়েন করা যায় তাহলে সেটা হবে সাশ্রয়ী। এখন আমাদের দুটি দেশের সঙ্গে স্থল সীমান্ত আছে, একটি ভারত আর একটি মিয়ানমার। এখন মিয়ানমারের সঙ্গে আমাদের যে আন্তর্জাতিক সীমারেখা সেটা অনেকটা নাই হয়ে গেছে, কারণ কাগজের পত্রে এখন পর্যন্ত জাতিসংঘের সদস্য রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত কার্যত দখল হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি হচ্ছে একটা নন স্টেট এন্টিটি, তো ন্যাচারালি তাদের নিজের দেশই কনফ্লিক্ট রিডন। এখন ধরেন বেলিজারেন্ট পক্ষ একে অপরের সঙ্গে বিবাদমান, যুদ্ধে লিপ্ত, সে অবস্থায় তারা তো ন্যাচারালি কন্ট্রিবিউট করতে চাইবে না বা করা সম্ভব হবে না ট্রুপ অর্থে, ট্রুপ কন্ট্রিবিউশন। তো ফলে অপশন যেটি থাকবে সেটা ভারত। মিয়ানমার এই তো অপশন আন্তর্জাতিক ভাবে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তো মনে হয় মিয়ানমার এমনিতেও নেই, ন্যাচারালি মানে ওই অপশনটা থাকছে না। তো ফলে দেখা যাচ্ছে স্কোয়ারলি ভারতের বিষয়টাই হয়তো বিবেচনায় আসবে। তো সেই রকম পরিস্থিতিতে এটার আবার পলিটিক্যাল সেন্সিটিভিটি আছে। আপনার ভারতীয় সৈন্যরা শ্রীলঙ্কায় গিয়ে কি অবস্থায় পড়েছিল সেটা তো আমাদের অজানা নয়, বা আপনার মলডিভ আইল্যান্ডসে গিয়ে কি পরিস্থিতি পড়েছিল সেটাও আমাদের অতীত স্মৃতির অংশ। তো ফলে আপনার বিষয়টা জটিল এবং সমীকরণ সহজ নয়। যদি সেক্ষেত্রে আরেকটি অপশনের কথা বলে, যেটি আপনি যেহেতু জামাতে ইসলামীর দাবির প্রেক্ষিতে এই ধরনের আলোচনা শুরু হচ্ছে, পাকিস্তানও তো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কন্ট্রিবিউটর, ট্রুপ কন্ট্রিবিউটর।
তাদের ট্রুপ আসুক, অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা আসুক, এরকম কোনো মুভ কি, এরকম কোনো তৎপরতা কি চলতে পারে কিনা তখন আবার? আমি অবাক হব না যদি বিষয়টা দাঁড়ায় এরকম। ভারত এবং পাকিস্তান দুই দেশই কন্ট্রিবিউট করে। পাকিস্তান থেকে জাহাজ ভরে সৈন্য আসতে পারে, ভারত থেকে আপনার ট্রাক বোঝাই সৈন্যরা বাংলাদেশে প্রবেশ করতে পারে, এবং এই দুই দেশের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে এক ধরনের ব্যালেন্সও তৈরি হতে পারে অন দ্য গ্রাউন্ড। দুই পক্ষই আপনার সন্তুষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এখন অর্থাৎ তখন কোনো ডেসপারেশন অ্যাক্টিভেশন যেটা কাজ করবে সেটি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন পর্ব সেরে ফেলা। এখন একটা কনফ্লিক্ট জোনে যখন বাংলাদেশ আপনার থ্রাইভিং একটা অবস্থায় থাকবে, সেই সময় নির্বাচন আয়োজনের পরিবেশ থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। ফলে ধরুন আপনার এবছরের বাকি সময়টা, তারপরে আরো 2.5 বছর, অর্থাৎ 26, 27, 28-এর মাঝামাঝি পর্যন্ত এখনকার চুক্তি অনুসারে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর ক্রিয়াশীল থাকবে এবং ইট মে বি এক্সটেন্ডেড। তো তখন দেখা যাবে সেই ঈদের জামাতের মুসল্লিরা যেমনটি চেয়েছেন আরো 5 বছর, সেখানেই হয়তো গিয়ে আমাদের তৃতীয় হতে হবে, অর্থাৎ 2029 নাগাদ, মানে শেখ হাসিনার সরকারের যে মেয়াদটা ছিল এটি পরিপূরণ হওয়ার পর হয়তো দেখা যাবে যে নির্বাচন আয়োজন হচ্ছে। সেজন্যই আমি অনেকদিন ধরে বলে আসছিলাম, ইলেকশন ইজ অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটার সামিল। অর্থাৎ এটা মরুবিভ্রমের মতো, এর যত কাছে যাবে এটা তত দূরে সরে যেতে পারে। ধন্যবাদ। তো এটি গেল নির্বাচন নিয়ে আপনার নতুন সমীকরণের ভাবনা, আপনার ব্যাখ্যা। আরেকটি হচ্ছে যে নির্বাচন নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের যে এক ধরনের সমঝোতা হয়েছে বলা হয় লন্ডন বৈঠকে, আসলেই আমরা জানি না সেখানে কি নির্বাচনটি প্রধান ইস্যু ছিল। বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে এটি প্রধান আলোচ্য বিষয় ছিল নাকি অন্য কিছু ছিল সেটি আমরা জানি না। আমরা ধরে নেই যে সংবাদ মাধ্যমে যা এসেছে এবং ওনারা যা মুখে প্রকাশ্যে বলেছেন সেটি যে নির্বাচনটি ছিল মুখ্য ইস্যু। সেক্ষেত্রে কি এখন বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের এই নির্বাচন নিয়ে দূরত্ব তৈরি হচ্ছে, বা যদি আগে থেকে থাকে সেই দূরত্ব আরো বেড়ে গেছে? এই সম্ভাবনা ঘনীভূত হবে। ধরুন বিষয়টা যদি বিয়ন্ড ডিসেম্বর চলে যায়, তাহলে ডেফিনেটলি যেই সমঝোতার কথা আমরা অনুমান করছি সেটি হয়তো আর ধোপে টিকবে না, এবং ফেব্রুয়ারি অতিক্রান্ত হয়ে গেলে পরে তো নিশ্চিতভাবে বলা যায় যে আপনার সেই সমঝোতার অবসান ঘটল। আর ইন দ্য মিন টাইম গোপালগঞ্জের মতো পরিস্থিতি যদি পরিব্যাপ্ত হতে থাকে বিভিন্ন সন্নিহিত জেলাগুলোতে, তখন আপনার পরিস্থিতি কেমন দাঁড়াবে সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বকডাউন হয়ে যায় এই সমস্ত ক্রিয়াকলাপে, এবং আপনার যান চলাচল থেকে শুরু করে সবকিছু যদি বাধাগ্রস্ত হয় কারফিউর মতো আপনার অনুশাসনের কারণে, তখন আপনার অর্থনীতি থেকে শুরু করে আপনার সমাজ দেহ থেকে শুরু করে সবকিছুই কিন্তু এফেক্টেড হবে, এবং তার প্রতিক্রিয়ায় পরিস্থিতি হবে ঘোলাটে। আপনি অর্থনীতির প্রসঙ্গে এসেছেন, আমি আপনার পুরনো আরেকটি প্রসঙ্গ এবার বিস্তারিতভাবে জানতে চাইবো, যেটি এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আমরা দেখেছি অদ্ভুতভাবে যে গত কিছুদিন ধরেই বা 2 দফায় বিএনপির পক্ষ থেকে এবং জামাতে ইসলামীর পক্ষ থেকে দুটি প্রতিনিধি দল চীনে গিয়ে চীনের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে দেখা করে এসেছেন। এদিকে আবার যুক্তরাষ্ট্র আমাদেরকে যে শুল্ক আরোপ করেছে সেটি নিয়ে আলোচনা করতে গিয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা এসেছে, এবং সেই আলোচনায়, শুল্ক নিয়ে আলোচনায়, যেটি মোটা দাগে মার্কিন যুক্তরাষ্ট্র বলতে চাইছে বাংলাদেশকে যে তোমরা চীনের সঙ্গ ছাড়তে হবে।
অর্থনৈতিক সঙ্গ, হয়তো এখনো ভৌগোলিক সঙ্গ, ভৌগোলিক অর্থ জোটের স্ট্র্যাটেজিকটা হয়তো বা প্রকাশ্যে বলেনি, কিন্তু অর্থনীতির দিক থেকে চীনের সঙ্গ ছাড়তে হবে। একদিকে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে বলছে যে তোমরা চীনের সঙ্গ ছাড়তে হবে, অন্যদিকে দুটি বড় দল বিএনপি এবং জামাতে ইসলামী চীনের সঙ্গে গিয়ে দেখা করে এসেছে। এইটার কারণটা কি হতে পারে যে এই রাজনৈতিক দলগুলির সাথে তাহলে অন্তর্বর্তী সরকারের নীতির কোনো আদৌ পার্থক্য আছে? পার্থক্য তো আছে, বোঝা যাচ্ছে, কিন্তু এটি কি প্রকাশ্যে পার্থক্য মনে হলেও নেপথ্যে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা কি আছে যে এই রাজনৈতিক দলগুলি এটা মেনে নেবে যে চীনের সঙ্গ ছাড়তে হবে? দেখুন, এটা তো বাইন্ডিং হয়ে গেছে, এখন স্বাক্ষর যেহেতু হয়ে গেছে, সুতরাং আপনার সাকসেসিভ গভর্নমেন্ট যারাই আসবেন ট্রিটি অব্লিগেশনের অংশ হিসেবে তাদের এটা মেনে নিতে হবে। আর মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র মহাশক্তি, তাদের ইচ্ছার বাইরে কোনো কিছু করা মুশকিল, এটা আমরা যেন বুঝে নিচ্ছি। এবং আপনার যেই ধরনের শর্ত, তা কিন্তু ইন এ ওয়ে আমাদের সবাইটি সংকুচিত করবে বা করেছে, এটা নির্দ্বিধায় বলা যায়। অর্থাৎ মার্কিনীদের অনুমতি ছাড়া আমরা যে কোনো দেশ থেকে আমদানি এবং রপ্তানি ওই অর্থে করতে পারবো না। এটার উপর একটা রীতিমতো ঘেরটক বসে গেল, এবং তার ফলে তাত্ত্বিক বিবেচনায় আমাদের যে সার্বভৌমত্ব তা সংকুচিত হলো। তো আরেকটি দিক হচ্ছে যে এটি তো সরকার নন ডিসক্লোজার এগ্রিমেন্টে হয় সম্ভবত এই বাণিজ্যের কথাগুলি নেই, কিন্তু শুল্ক কমাতে চাইলে বাংলাদেশকে কি কি করতে হবে সেখানে আছে। যদি বাংলাদেশ সেগুলিতে রাজি হয় তাহলে তারা শুল্ক কমিয়ে দেবে, তা না হলে শুল্ক যেটি বেড়ে আছে সেটি বেড়েই থাকবে। সেক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতির উপর একটি ব্যাপক প্রভাব পড়বে, কারণ অন্তত 20%, অনেকেই বলেন যে 20% গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। 20% গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া মানে গার্মেন্টস সেক্টরে যে কাজ করে 20% কর্মসংস্থান হঠাৎ করে নাই হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, এরকম চাপটি তো পড়বে। তাহলে বিএনপি বা জামাতে ইসলামের মতো দল চীনে যাচ্ছে কেন, যখন দেখছে যে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের এই ধরনের শর্তগুলি মেনে নেওয়ার পথে হাঁটছে? সেক্ষেত্রে বিএনপি এবং জামাত চীনে গিয়ে চীন সরকারের সাথে কি কথা বলে থাকতে পারে বা তাদেরকে কি আশ্বস্ত করে থাকতে পারে? দেখুন, চীন উদীয়মান শক্তি, আমাদের সঙ্গে এরিয়াল ডিস্টেন্স খুব বেশি না, এবং এই সেঞ্চুরি হচ্ছে এশিয়ার। একটা সময় ছিল পৃথিবীটা যখন ছিল ইউরোসেন্ট্রিক, তারপর এটি হয়েছে নর্থ আটলান্টিক সেন্ট্রিক, এখন এশিয়া সেন্ট্রিক। আর চীন যেহেতু উদীয়মান শক্তি এবং অর্থনৈতিক বিবেচনায় তনুবাবু কোন অংশে কম নয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিবেচনায় বা তুলনায়, তো ফলে আপনার যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল বিএনপি, তারা বিষয়টা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করছেন। আর জামাত হচ্ছে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, এবং আগামী 100 বছর পর কি করবেন তারা, সেই ফিউচারিস্টিক চিন্তা ভাবনা একমাত্র এই দলের আছে, অন্য দলের আমার জানা মতে নেই। তো ফলে তারা, যেহেতু চীন উদীয়মান শক্তি, সেই কারণে তারা ভবিষ্যতের নিশ্চয়তা নিশ্চিত করতে চান, সেই বিবেচনাই তারা গিয়েছে। কিন্তু ওইদিকে যদি তাদেরকে এই নিশ্চয়তা দিয়ে আসে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি বসে থাকবে? তারা এই দল দুটির উপর তখন ভিন্ন রকমের কোনো কিছু আরোপ করার চেষ্টা করবে কিনা? দেখুন, সঙ্গত কারণেই নির্বাচন হলে এই দুটি দল ভালো করবে, করার কথা ইদার, এবং এই পরিস্থিতিতে আপনার নির্বাচন এই কারণেও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু যুক্তরাষ্ট্র চীন এই দুটি অংশের সাথে কোনো রকমের সমঝোতা না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এরকমটি কি ইঙ্গিত করছেন?
সেটি আছে। তারপর খেয়াল করে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর মুরুব বলা যেতে পারে, ন্যাটোভুক্ত দেশ তুরস্ক, এবং এটা সুন্নি ভ্যারিয়েন্ট বা আপনার একটা প্যাকেজ। বাংলাদেশ সুন্নি মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্র, এবং সম্প্রতি বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে এমআইটি তুরস্কের যে ডিপ স্টেট, তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে ক্রিয়াশীল, এবং সর্বাধুনিক আপনার ক্রিয়াকলাপ বাংলাদেশ যাতে অভ্যস্ত হয়ে ওঠে, মানে আমাদের ডিপ স্টেট যাতে স্ট্রেংথেন্ড হয়, সেই লক্ষ্যে হয়তো তারা কিছু হেদায়েত করে যাবেন আমাদের। এক, এবং টু বি স্পেসিফিক, ধরুন প্রায় 1 মাস এই যে ইন্টারনেট আমরা ব্যবহার করি, তার উপর ভালো রকমের নজরদারির কিভাবে করতে হবে সেটি হয়তো শিখিয়ে পড়িয়ে তারা দিয়ে যাবে, এবং তার ইমপ্লিকেশন হবে ফার রিচিং। তখন সবাই বাধ্য হয়ে আপনার সেই ইলন মাস্কের যেই পদ্ধতি বা বাহন স্টার লিংক, তার দ্বারস্থ হতে পারে। আমরা শেষ দিকে চলে এসেছি আপনার সাথে এই যে আলোচনা বা আড্ডা যেটি বলি। এই একটু আগে আপনি বললেন যে বাংলাদেশের ডিপ স্টেট, বাংলাদেশের ডিপ স্টেট বলতে সাধারণ মানুষ, সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন বা আমলাতন্ত্র এবং রাজনৈতিক কিছু ব্যবসায়িক গোষ্ঠী, তাদেরকেই তো বুঝিয়ে থাকে সাধারণত। তো এদের মধ্যে বর্তমানে কোন পক্ষটি সবচেয়ে বেশি শক্তিশালী? স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা, যেমন আপনি অফিসিয়ালি আমাদের 3 স্টার অবসরপ্রাপ্ত জেনারেল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি ড্রাইভিং সিটে আছেন, এবং সেখানে আবার একটা প্যানেল আছে। সেখানে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র, যিনি ফেমাস অ্যাজ ডিফেন্ডার অফ ডেমোক্রেসি অ্যান্ড ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস, এবং এই নিরিখে তাকে বেশ কিছু মেডালিয়নও প্রদান করা হয়েছে পরাশক্তির যে দেশটি, সেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এবং অনেকে মনে করেন যে হি ইজ দ্য ডার্ক হর্স অফ দ্য রেজিম। আমরা প্রায় শুনি না যে একটি অদৃশ্য শক্তি দেশ শাসন করছে, পরিচালনা করছে, সেই অদৃশ্য শক্তির জীবন কাঠি অনেকে মনে করেন তার হাতে। ফলে আপনার এই যে অদৃশ্য শক্তির অস্তিত্ব এবং তার বিস্তৃতি ক্রমশ দৃশ্যমান হচ্ছে, প্রতীয়মান হচ্ছে, বিস্তৃতি সর্বব্যাপী হবে এমনটি অনেক অনুমান করছে। শেষ একটি প্রশ্ন করি আপনার কাছ থেকে, যে সামনের দিনগুলিতে, সামনের দিন বলতে এই ডিসেম্বরের মধ্যে, যেটি অনেক আগে থেকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই দাবি করে আসছিল, সেটি এখন ফেব্রুয়ারি চলে গেছে, কিন্তু আমরা ডিসেম্বর পর্যন্তই যদি থাকি, এই ডিসেম্বর পর্যন্ত দেশে কি কি ঘটতে পারে বলে আপনার দূরদৃষ্টি বলছে? প্রথমত আপনার নতুন নতুন উপসর্গ এখানে যুক্ত হতে পারে, যেমন ধরুন যেটি শোনা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত, যেটি রিজিওনাল পাওয়ার এবং কোয়াডের সদস্য, মার্কিনদের যিনি প্রেসিডেন্ট বর্তমানে, আমাদের ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধু শ্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে একটা পার্সোনাল কেমিস্ট্রি আছে। সেই দেশ মানে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল যাদের পার্লামেন্টে প্রতিনিধিত্ব আছে, সেই পার্লামেন্টারি গ্রুপ আপনার আমাদের যিনি ইমিডিয়েট পাস্ট সরকার প্রধান শেখ হাসিনা, তাকে আশ্রয় ভারত দেবেন কিনা সে বিষয়ে তারা বৈঠক করে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আশ্রয় দেবেন। এরকম একটি বৈঠক
আপনার এই পাক ভারত যে বিমান যুদ্ধ হয়ে গেল সম্প্রতি, ভারত মানে এই 4 দিনে, তার আখ্যানেও এরকম একটি বৈঠক তারা করেছেন। আরেকটি বৈঠক সম্ভবত রোববার দিন সকালে অনুষ্ঠিত হওয়ার কথা কতগুলো ইস্যু নিয়ে। একটি হচ্ছে মার্কিন এই যে শুল্ক, তারপর চীন ভারত সম্পর্ক এবং বাংলাদেশ ভারত সম্পর্ক, এই ইস্যুতে। তো সুতরাং ইট ক্যান বি ডিসাইডিং ফ্যাক্টর ইন ফিউচার। মূলত সামনের দিকে এগুলি ঘটতে পারে দেখছেন। সেটি তো বাইরের অঙ্গনে, আমাদের দেশের ভেতরে কি কিছু ঘটবে বলে আপনি কোনো অনুমান করছেন, এরকম কিছু? দেখুন, কানেক্টিভিটির যুগে আপনার ভেতর আর বাইরে এই সীমারেখা দিন দিন ব্লাড হয়ে যাচ্ছে, সুতরাং সেটার আর খুব একটা রেলেভেন্স থাকছে না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ঢাকা টাইমসের পক্ষ থেকে আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এই আড্ডা বা আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সবার জন্য রইল শুভকামনা।